দশম শ্রেণীর ভূগোল দ্বিতীয় অধ্যায় প্রাকৃতিক ভূগোলের তোমার বায়ুমণ্ডল থেকে আজ আমরা বায়ুমণ্ডলের প্রথম এই পর্বে আমরা বায়ুমণ্ডল কাকে বলে, তার উপাদান, গুরুত্ব এবং বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ এই পর্বে আমরা আলোচনা করব বিস্তারিত। তাহলে প্রথমে আসা যাক বায়ুমণ্ডল কাকে বলে। বায়ুমণ্ডল, তাহলে প্রথমে আমরা জেনে নেব বায়ুমণ্ডলের সংজ্ঞা। বায়ুমণ্ডলের সংজ্ঞা বলতে গেলে যদি আমি পৃথিবী পৃষ্ঠ ধরি, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরিভাগে, পৃথিবী পৃষ্ঠ থেকে উপরিভাগে কত হাজার কিলোমিটার? 10,000 কিলোমিটার। তাহলে পৃথিবী পৃষ্ঠে মানে ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে 10,000 কিলোমিটার গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্প দ্বারা মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর চারদিকে কি হয়েছে? বেষ্টন করে আছে। তাকে এক কথায় তোমরা বলবে বায়ুমণ্ডল। তাহলে কি কি উপাদান আছে? উপাদান আছে তোমার গ্যাস, ধূলিকণা আর তোমার জলীয় বাষ্প। তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরিভাগে 10,000 কিলোমিটার পর্যন্ত গ্যাস, ধূলিকণা ও জলীয় বাষ্প মাধ্যাকর্ষণ শক্তির টানে পৃথিবীর চারদিকে বেষ্টন করে আছে। তাকে এক কথায় বলবে তোমরা বায়ুমণ্ডল। এবার বায়ুমণ্ডলের গ্যাস, এবার তারপরে আসো গ্যাস। তাহলে বায়ুমণ্ডলের উপাদানগুলোর মধ্যে গ্যাস আছে। গ্যাসের মধ্যে প্রথম হচ্ছে নাইট্রোজেন। যেটার পরিমাণ হচ্ছে রাউন্ড ফিগার হচ্ছে 78%। তারপরে তৃতীয় যে গ্যাসটা, সেই গ্যাসটা হচ্ছে অক্সিজেন, 20.94%। তাহলে বায়ুমণ্ডলে প্রধান দুটি গ্যাস, সবচেয়ে যে গ্যাসটার পরিমাণ বেশি আছে সেই গ্যাসটার নাম হচ্ছে তোমার নাইট্রোজেন। দ্বিতীয় যে গ্যাস, সেই গ্যাসটা হচ্ছে তোমার অক্সিজেন। তৃতীয় যে গ্যাস, সেই গ্যাসটা নাম হচ্ছে আর্গন, 0.3%। এটা তোমার পার্সেন্ট। এই তিনটে গ্যাসের পরিমাণই হচ্ছে 99.9% হয়ে গেল। বাকি হচ্ছে যে 0.1% গ্যাস, সেই গ্যাসগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কার্বন ডাইঅক্সাইড CO2, তার পরিমাণ হচ্ছে 0.033%। কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ হচ্ছে 0.033%। তাহলে এইগুলো হচ্ছে তোমার প্রধান গ্যাস। নাইট্রোজেন এবং অক্সিজেন এই দুটো গ্যাসের অনুপাত আনুপাতিক 4:1। দেখো এটা 80 ধরো আর এটা ধরো 20 ধরো, তাদের অনুপাত হবে 4:1। এইটা তোমার গেল বিভিন্ন গ্যাসগুলোর অনুপাত। তারপরে তোমাকে এখানে গ্যাসের মধ্যে কিছু গ্যাস আছে নিষ্ক্রিয় গ্যাস। যে বায়ুমণ্ডলে যে সমস্ত গ্যাসগুলো কোনো বায়ুমণ্ডল পরিবর্তনে কোনো ভূমিকা পালন করে না, সেই সকল গ্যাসগুলোকে বলা হয় নিষ্ক্রিয় গ্যাস। সেই নিষ্ক্রিয় গ্যাসগুলো তোমাকে জেনে নিতে, জেনন, হিলিয়াম, নিয়ন, ক্রিপ্টন, এই সমস্ত গ্যাসগুলো বায়ুমণ্ডলে কোনোরূপ পরিবর্তনে কোনোরূপ ভূমিকা পালন করে না, সেই জন্য এই সমস্ত গ্যাসগুলোকে বলা হবে নিষ্ক্রিয় গ্যাস। এবার কিছু পরিবর্তনশীল গ্যাস আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প। এই সকল গ্যাসগুলো হচ্ছে পরিবর্তনশীল গ্যাস, কারণ নিরক্ষীয় অঞ্চল থেকে যত তুমি মেরুর দিকে যাবে, এই জলীয় বাষ্পের পরিমাণ 0.5 থেকে 4%-এর মতো। নিরক্ষীয় অঞ্চলে এর পরিমাণ সব থেকে বেশি, যত তুমি মেরুর দিকে যাবে এর পরিমাণ কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে যত জীবাশ্ম জ্বালানি ব্যবহার করবে, জীবাশ্ম জ্বালানি ব্যবহারের সাথে সাথে তোমার কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কি হচ্ছে? কম বেশি হবে। এগুলো হচ্ছে তোমার পরিবর্তনশীল গ্যাস। তাহলে এখান থেকে আমরা জানলাম। এবার জেনে নেবো বায়ুমণ্ডলের গুরুত্ব কি কি। বায়ুমণ্ডলের গুরুত্ব,
বায়ুমণ্ডলের গুরুত্ব যদি আমরা দিই, সেই যে পরিবর্তন যে গ্যাসগুলো রয়েছে বায়ুমণ্ডলে, যেমন নাইট্রোজেন বলো, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, তাহলে উদ্ভিদের প্রয়োজনীয় গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড, মানুষের জীবন ধারণের জন্য দরকার হচ্ছে অক্সিজেন, দুটো মূল্যবান গ্যাস। বায়ুমণ্ডলের স্তর রয়েছে, স্তরের উপরে বিভিন্ন গ্যাসীয় উপাদান আছে, এবং আরেকটা দ্বিতীয় যে স্তর আছে সেই স্তর হচ্ছে ওজোন গ্যাস। ওজোন গ্যাস থাকার জন্য সূর্য থেকে ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি এই স্তরে শোষিত হয়ে মানবকুলকে ক্ষতির হাত থেকে, বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে আমাদের রক্ষা করে। দুটো আমি এখানে গুরুত্ব বললাম, তোমরা যে কোনো দুটো গুরুত্ব সম্পর্কে বললেই হয়ে যাবে। মণ্ডলের শ্রেণী ভাগ করবো। বায়ুমণ্ডলকে মূলত দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে রাসায়নিক গঠন বা উপাদান অনুসারে, এ লিখলাম, আর বি উষ্ণতার তারতম্য, উষ্ণতার ভিত্তিতে। তাহলে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা রাসায়নিক গঠন বা উপাদান অনুসারে, আর একটা হচ্ছে উষ্ণতার ভিত্তিতে তোমার বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। তাহলে ফার্স্টে আমরা রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে সমমণ্ডল, আর একটা হচ্ছে বিষম মণ্ডল। সমমণ্ডল আর বিষম মণ্ডল। সমমণ্ডলের বিস্তার হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 88 কিমি, ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিমি, আর এইটা 88 টু 10,000 কিমি এইটা। তাহলে ফার্স্টে রাসায়নিক সমমণ্ডলের আর বিষমমণ্ডল। তাহলে প্রথমে আমরা জেনে নেব সমমণ্ডল কাকে বলে। তাহলে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার মতো ঊর্ধ্বে বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত প্রায় সমান, সেই জন্য একে বলা হবে কি সমমণ্ডল, যেটা তোমার ভূপৃষ্ঠ থেকে ঊর্ধ্বে 88 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে বিষমমণ্ডল, ঊর্ধ্বে 88 কিলোমিটার থেকে বায়ুমণ্ডলে 10,000 কিলোমিটার পর্যন্ত বিভিন্ন গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত ভিন্ন ভিন্ন হওয়ায় একে বলা হবে তোমার বিষমমণ্ডল, যাকে ইংলিশে বলা হয় হেটেরোস্ফিয়ার, আর সমমণ্ডলকে ইংলিশে বলা হয় হোমোস্ফিয়ার। এই দুটো স্তরের মধ্যে যে পার্থক্য নির্ণয় করতে হয়, তাহলে সমমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত সমান থাকে বলবে, আর বিষমমণ্ডলে গ্যাসীয় উপাদানগুলোর অনুপাত ভিন্ন ভিন্ন হয়। বিস্তার পয়েন্ট করবে ভূপৃষ্ঠ থেকে 88 কিলোমিটার, আর বিষমমণ্ডলে 88 থেকে তোমার 10,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। 3 নম্বর, সমমণ্ডলে তোমার ধূলিকণা, আগে যে লিখেছিলাম বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস, ধূলিকণা এবং জলীয় বাষ্পের উপস্থিতি এই সমমণ্ডলে লক্ষ্য করা যায়। বিষমমণ্ডলে শুধুমাত্র গ্যাসীয় উপাদান লক্ষ্য করা যায়, ধূলিকণা এবং জলীয় বাষ্প এই স্তরে এই স্ফিয়ারে কোনো লক্ষ্য করা যায় না। বিষমমণ্ডলে আবার 4টে ভাগ আছে। এক নম্বর, এটা এ ডি বি সি ডি, বিষমমণ্ডলের 4টে ভাগ। আণবিক নাইট্রোজেন স্তর। ফার্স্ট আণবিক নাইট্রোজেন স্তরের বিস্তার হচ্ছে 88 থেকে 200 কিমি। আণবিক নাইট্রোজেন স্তর 88 থেকে 200 কিমি। 2 নম্বর হচ্ছে তোমার বিটা পারমাণবিক অক্সিজেন স্তর, তার বিস্তার হচ্ছে 200 থেকে তোমার 1120 কিমি। 200 থেকে 1120 কিমি, এটা পারমাণবিক অক্সিজেন স্তর। তৃতীয় হচ্ছে তোমার
হিলিয়াম স্তর, হিলিয়াম স্তর তার বিস্তার হচ্ছে 1120 থেকে 3540 কিমি। আর 4 নম্বর হচ্ছে হাইড্রোজেন স্তর, হাইড্রোজেন স্তর এর বিস্তার হচ্ছে 3540 থেকে 10,000 কিমি। তাহলে তোমার বিশ্বমণ্ডলের 4টে উপবিভাগ, আণবিক নাইট্রোজেন, পারমাণবিক অক্সিজেন, হিলিয়াম স্তর আর হাইড্রোজেন স্তর। তাহলে বিশ্বমণ্ডলের সর্ব উচ্চতম যে স্তর তার নাম হচ্ছে তোমার হাইড্রোজেন স্তর। এবার আসো উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ। উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে মূলত 6টা ভাগে ভাগ করা হয়। 4, 5, 6। ফার্স্ট 1 নম্বর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, 1 নম্বরের নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। 2 নম্বর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, ফার্স্ট হচ্ছে ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার, 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার, 4 নম্বর হচ্ছে থার্মোস্ফিয়ার। 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। আর 6 হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে বায়ুমণ্ডলের উষ্ণতার ভিত্তিতে বায়ুমণ্ডলকে 6টা ভাগে ভাগ করা হয়। ট্রোপোস্ফিয়ার, দ্বিতীয় স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় মেসোস্ফিয়ার, 4 হচ্ছে থার্মোস্ফিয়ার, 5 হচ্ছে এক্সোস্ফিয়ার, 6 হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। এবার আমরা এই যে 6টা স্তর আমরা আমাদের সুবিধার্থে প্রথমে প্রতিটা স্তরের আমরা সংজ্ঞা, কত উচ্চতায় অবস্থিত সেটা জানবো, আর উষ্ণতা 3 নম্বর, আর 4 নম্বর হচ্ছে গুরুত্ব। এই ছকের মাধ্যমে আমরা কি করব, ওই 6টা স্তর এই ছকের মাধ্যমে এই স্ট্রাকচারে আমরা আলোচনা করব। তাহলে ফার্স্টে দেখো, ফার্স্টে হচ্ছে সংজ্ঞা। তাহলে কার সংজ্ঞা? ট্রোপোস্ফিয়ার হচ্ছে বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর। এই স্তরে যত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যতটা উচ্চতা পর্যন্ত উষ্ণতা হ্রাস পায় সেই স্তর কি বলা হবে? ট্রোপোস্ফিয়ার। তারপরে আসবে উচ্চতা। এইটা নিরক্ষীয় অঞ্চলে তোমার 18 কিলোমিটার, আর মেরু অঞ্চলে এটা 8 কিমি। নিরক্ষীয় অঞ্চলে এই স্তরের উচ্চতা হচ্ছে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, আর মেরু অঞ্চলে এইটার বিস্তৃতি হচ্ছে ভূপৃষ্ঠ থেকে 8 কিলোমিটার। পেয়ে গেলাম আমি উচ্চতা। উষ্ণতা এই স্তরে প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে প্রতি 1 কিমি উপর দিকে উঠলে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে উষ্ণতা কি হবে? হ্রাস পাবে। একে বলা হয় নর্মাল ল্যাপস রেট। নর্মাল এল হচ্ছে ল্যাপস, আর এ হচ্ছে NLR। একে নর্মাল ল্যাপস রেট বলা হয়। এইখানে নিরক্ষীয় অঞ্চলে এই স্তরে সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে গিয়ে এই স্তরে সর্বোচ্চ উষ্ণতা হচ্ছে -80 ডিগ্রি সেলসিয়াস, আর মেরু অঞ্চলে এর উষ্ণতা হচ্ছে -58 ডিগ্রি সেলসিয়াস। নিরক্ষীয় অঞ্চলে -80, আর মধ্য অক্ষাংশীয় অঞ্চলে হচ্ছে এর উষ্ণতা হচ্ছে -58 ডিগ্রি সেলসিয়াস। এবার গুরুত্ব কি? ট্রোপোস্ফিয়ারে ধূলিকণা, লবণকণা ইত্যাদি পরিমাণ বেশি থাকে বলে, ঝড় ঝঞ্ঝা, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বেশি হয় বলে এই স্তরকে বলা হয় কুব্ধমণ্ডল। মণ্ডল, এই স্তরকে বলা হয় কুব্ধমণ্ডল। ট্রোপোস্ফিয়ারে তোমার বলা হলো নিরক্ষীয় অঞ্চল 18 কিলোমিটার, মেরু অঞ্চল 8 কিলোমিটার, প্রতি 1 কিলোমিটার উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হ্রাস পায়, আর নিরক্ষীয় অঞ্চলে সর্বোচ্চ স্তরে গিয়ে তাপমাত্রা -80 ডিগ্রি সেলসিয়াস, আর মধ্য অক্ষাংশীয় অঞ্চলে হচ্ছে -58 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্তরে প্রাকৃতিক দুর্যোগ, ঝড় ঝঞ্ঝা ইত্যাদি হয় বলে একে বলা হয় কুব্ধমণ্ডল। এবং মোট ভরের মধ্যে সবচেয়ে
মোট ভরের 75% হচ্ছে ট্রপোস্ফিয়ার তোমার দখল করে আছে মোট ভরের বায়ুমণ্ডলের। তারপরে দ্বিতীয় স্তরের নাম কি? স্ট্র্যাটোস্ফিয়ার। দ্বিতীয় স্তরের স্ট্র্যাটোস্ফিয়ারের সংখ্যা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তরের নাম হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তোমার উষ্ণতাও যতটা অঞ্চল পর্যন্ত বৃদ্ধি পায় সেই স্তরটা কি বলবে তোমরা? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে আসো উচ্চতা, এখানে ছিল 18, তাহলে এই স্তরের উচ্চতা 18 থেকে কত পর্যন্ত? 50 কিমি পর্যন্ত। তাহলে ঊর্ধ্বে 18 থেকে 50 কিমি পর্যন্ত বিস্তৃত হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এবার হচ্ছে উষ্ণতা। প্রথম স্তরে উষ্ণতা হ্রাস পেয়েছিল, দ্বিতীয় স্তরে উষ্ণতা কি হবে? বৃদ্ধি পাবে। প্রথমে হ্রাস পেয়েছিল, দ্বিতীয় স্তরে উষ্ণতা কি হবে? বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেতে পেতে এই স্তরে সর্বোচ্চ স্তরে যে তাপমাত্রা হবে +4°C। এবারে গুরুত্ব কি? এই স্তরে ওজোন গ্যাসের প্রাধান্য থাকায় সূর্য থেকে আগত আলফা বিটা যে রঞ্জন ইত্যাদি অতিবেগুনি রশ্মি এই স্তরে এসে শোষিত হয়ে মানবকুলকে বিভিন্ন ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। এইটা হচ্ছে এই স্তরের গুরুত্ব। এই স্তরে ঝড় ঝঞ্ঝা মানে ধূলিকণা, লবণকণা, জলীয়বাষ্প ইত্যাদি থাকে না বলে এখানে শান্ত আবহাওয়া বিরাজ করে। তীব্র গতিবেগ সম্পন্ন জেট বিমানগুলো এই স্তর দিয়ে কি করা হয়? চলাচল করে। এই হচ্ছে তার দুটো গুরুত্ব। একটা বাদ পড়ে গেল, ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যবর্তী উপর সীমানাকে বলা হয় ট্রোপোপজ। স্ট্র্যাটোস্ফিয়ার আর মেসোস্ফিয়ারের ঊর্ধ্ব সীমাকে বলা হয় স্ট্র্যাটোপজ। 3 নম্বর হচ্ছে মেসোস্ফিয়ার। তাহলে এখানে শেষ হয়েছিল কত? 50। তাহলে মেসোস্ফিয়ারে শুরু হবে 50 থেকে কত কিলোমিটার? 80 কিলোমিটার। তাহলে ঊর্ধ্বে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলীয় তৃতীয় স্তর। উচ্চতা বৃদ্ধির সাথে সাথে যতটা অঞ্চল পর্যন্ত উষ্ণতা হ্রাস পায় তাহলে তাকে বলা হবে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায়। সর্বোচ্চ সীমায় এর উষ্ণতা হবে তোমার কত? -93°C। সর্বোচ্চ সীমায় এর উষ্ণতা হবে -93°C। উচ্চতা কত বললাম? 50 থেকে 80 কিলোমিটার। গুরুত্ব কি? আগত তোমার উল্কাপিণ্ডগুলো, এই স্তর হচ্ছে সবচেয়ে শীতলতম স্তর। উল্কাপিণ্ডগুলো পৃথিবীর দিকে ছুটে আসে, যে উল্কাপিণ্ডগুলো এই স্তরে এসে পুড়ে ছাই হয়ে যায়। এইটা হচ্ছে তোমার এর গুরুত্ব। আর শক্তি মেঘ বা মাদার অফ পার্ল ক্লাউড এই স্তরেই তোমার লক্ষ্য করা যায়। তারপরে আসো তোমার 4 নম্বরটা। তাহলে 4 নম্বরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। শেষ হয়েছিল কত? 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় বায়ুমণ্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে দ্রুত উষ্ণতা বৃদ্ধি পায় যেই অঞ্চলে, সেই অঞ্চল কি বলা হবে? সেই স্তর কি বলা হবে? থার্মোস্ফিয়ার। তাহলে এই অঞ্চলের তাপমাত্রা কি হবে? ক্রমশ বৃদ্ধি পাবে। বৃদ্ধি পেয়ে এই অঞ্চলের তাপমাত্রা বাড়তে বাড়তে সর্বোচ্চ কত হয়ে যাবে? 1200°C। কত হয়ে যাবে? 1200°C। এবার এই স্তরের গুরুত্ব কি? এই স্তরের গুরুত্ব হচ্ছে সূর্য থেকে আগত রঞ্জন আলফা গামা যে রশ্মিগুলো আছে এই স্তরে এসে গ্যাসীয় উপাদানগুলো মানে নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদি যে গ্যাসগুলো আছে, গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে বলে তোমার এই স্তরে থার্মোস্ফিয়ার আর একটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার। আয়নিত অবস্থা থাকার জন্য পৃথিবী থেকে যে সমস্ত বেতার তরঙ্গগুলো ওই স্তরে আয়নোস্ফিয়ারে বাধাপ্রাপ্ত হয়ে পুনরায় আবার পৃথিবীতে ফিরে আসে, বিশ্বের যে কোনো প্রান্তে যোগাযোগ করা সম্ভব হয়। একটা ইলেকট্রন প্রোটন কণা যেগুলো বললাম সেই সমস্ত আলফা বিটা গামা রঞ্জন ইত্যাদি রশ্মিগুলো ইলেকট্রন বা প্রোটনের করা বিচ্ছুরণের ফলে নিয়ন গ্যাসের মতো যে আলোকছটা উৎপন্ন হয় এই স্তরে, সেটা মেরুজ্যোতি নামে পরিচিত। এই আয়নোস্ফিয়ারই তোমার মেরুজ্যোতি লক্ষ্য করা যায়, যেটা আমরা উত্তর গোলার্ধে সুমেরু প্রভা এবং দক্ষিণ গোলার্ধে কুমেরু প্রভা। তাহলে মেরুজ্যোতি এই আয়নিত স্তরই তোমার সৃষ্টি হয়, মানে থার্মোস্ফিয়ারের সৃষ্টি হয়। এই হচ্ছে তার গুরুত্ব। 5 নম্বর হচ্ছে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারের বিস্তার দেখেন 500 থেকে শুরু হয়েছিল, 500 থেকে 750 কিলোমিটার পর্যন্ত উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। সেই পঞ্চম বায়ুমণ্ডলীয় স্তরকে বলা হবে এক্সোস্ফিয়ার।
এক্সোস্ফিয়ারের গুরুত্ব কি? এখানে হচ্ছে তোমার যে কক্ষপথগুলো, স্যাটেলাইটের যে কক্ষপথগুলো এই স্তরে তোমার স্থাপন করা হচ্ছে, আর এখানে তাপমাত্রা উষ্ণতা এই স্তরেও খুব দ্রুত থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ারের মধ্যে খুব দ্রুত তাপমাত্রা বৃদ্ধি পায় না। এই অংশের সর্বোচ্চ স্তরে গিয়ে তাপমাত্রা হচ্ছে তোমার 1600 ডিগ্রি সেলসিয়াস, 1600 ডিগ্রি সেলসিয়াস। আর এখানে স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়, মানে স্যাটেলাইটগুলো এই স্থানে হচ্ছে থাকে। এটা হচ্ছে তোমার গুরুত্ব। তারপরে হচ্ছে তোমার সর্বশেষ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, বায়ুমণ্ডলের ষষ্ঠতম স্তর, যেখানে পৃথিবীর ইলেকট্রন এবং প্রোটন করা পৃথিবীর ঘূর্ণনের ফলে চৌম্বকত্ব লাভ করেছে, চুম্বক ক্ষেত্র তৈরি হয়েছে বা লাভ করেছে, তাকে এক কথা বলা হবে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ার বিস্তার কত? 750 থেকে বায়ুমণ্ডলের ঊর্ধ্ব পর্যন্ত বিস্তার হচ্ছে তোমার ম্যাগনেটোস্ফিয়ার। এবং এই স্থানগুলো, এইখানে কি হচ্ছে, পৃথিবীর যে ইলেকট্রন এবং প্রোটন কণাগুলো রয়েছে নিরক্ষীয় অঞ্চলে 1300 এবং 16,000 কিলোমিটার উচ্চতায় তোমার এখানে দুটো চৌম্বকত্ব সৃষ্টি হয়েছে, তাকে বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলা হয়। ভ্যান ওই যে খোলা আঁকা অ্যালেন বিকিরণ বলয় নিরক্ষীয় অঞ্চলে 1300 এবং 16,000 কিলোমিটার উচ্চতায় দুটো চুম্বকত্ব সৃষ্টি তোমার হয়েছে, যাকে আমরা বলা হয় ভ্যান অ্যালেন বিকিরণ বলয়। এবং পৃথিবীর যে আবর্তনের ফলে ইলেকট্রন এবং প্রোটনগুলো চৌম্বকত্ব লাভ করেছে এই ম্যাগনেটোস্ফিয়ারে। এই ম্যাগনেটোস্ফিয়ারের গুরুত্ব কি? যে সৌর ঝড় আছে, সেই সৌর ঝড়ের হাত থেকে রক্ষা করে কে? এই ম্যাগনেটোস্ফিয়ার। তাহলে তোমরা এই সংজ্ঞা, উচ্চতা, উষ্ণতা এবং গুরুত্বর পরিপ্রেক্ষিতে ছোট করে তোমরা ছকের মাধ্যমে করে ফেলবে। এবং সর্বোপরি যদি বায়ুমণ্ডলের গুরুত্ব, তাহলে প্রতিটা এক একটা স্তরের যদি গুরুত্ব আমি প্রথমে আলোচনা করলাম, এক একটা স্তরের যদি গুরুত্ব আমি বলে দিই, তাহলে বায়ুমণ্ডলের গুরুত্ব অতি সহজে হয়ে যাবে। প্রতিটা যেতে প্রথমে বললাম ঝড় ঝঞ্ঝা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হয় বলে একে ক্ষুব্ধমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলের মধ্যে পড়ে যাচ্ছে। আবার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর থাকে, মানবকুলকে ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা করে। মেসোস্ফিয়ারে উল্কাপিণ্ডগুলো এসে পুড়ে ছাই হয়ে যায়, সেই প্রচণ্ড উষ্ণ তার হাত থেকে আমাদের মানবকুলকে রক্ষা করছে। থার্মোস্ফিয়ার কি হচ্ছে, বেতার তরঙ্গ পৃথিবী পৃষ্ঠে ফিরে আসছে। এক্সোস্ফিয়ারে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র ওইখানে তোমার স্থাপন করা হচ্ছে। আর ম্যাগনেটোস্ফিয়ার পৃথিবীর চুম্বকত্ব লাভ করছে এই স্তরে, যেটা সৌর ঝড়ের হাত থেকে কি হচ্ছে, রক্ষা হচ্ছে। সর্বশেষে ওইখান থেকে তোমার টিকা পড়ে অ্যারোসল। অ্যারোসল কি? বাতাসে ভাসমান অতি সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণাকে একত্রে বলা হয় অ্যারোসল। প্রথমে সংজ্ঞা লিখলে, তারপর লিখবে উৎস। কোথায়? তোমার পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, তাপ বিদ্যুৎ কেন্দ্র, ধূলিঝড়, আগ্নেয়গিরি ইত্যাদি স্থান থেকে বাতাসে প্রচুর পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্ম ধূলিকণা এসে মেশে, সেটা তোমার হয়ে যাচ্ছে উৎস। এবার গুরুত্ব কি? এই ধূলিকণা থাকার জন্য আকাশের বর্ণ হচ্ছে নীল, কারণ সূর্যরশ্মি ধূলিকণার মাধ্যমে বিভিন্ন প্রতিফলিত বিচ্ছুরিত হয়ে তোমার আকাশের বর্ণ কি হচ্ছে, নীল করছে। আর মেঘ সৃষ্টি, বাতাসে যে অবস্থিত জলীয় বাষ্প, এই ধূলিকণাকে আশ্রয় করে তোমার মেঘ, বৃষ্টিপাত ইত্যাদি তোমার সংঘটিত হতে এই অ্যারোসলের গুরুত্ব বেশি।